এই কমিটি তৈরি হলো যার নির্দেশে, তিনি কে? মুখ্যমন্ত্রী। এই চিত্তরঞ্জন বাবুদা যতই মেরুদণ্ড সোজা করবেন ততই সত্য প্রকাশিত হবে। এরা এখনো সম্পূর্ণ সত্য বলতে ভয় পাচ্ছে। এই গোটা দুর্নীতিমূলক প্রক্রিয়াটা নির্দেশ দিয়েছিলেন, পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এসপি সিনহার নামটা মনে আছে, এই জন্যই যখন মামলা চলছে তখন তিনি কোর্টে এসেছিলেন, তিনি আমার সঙ্গে কথা বলেছেন, তিনি আমাকে এই কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে মমতার মুখ্যমন্ত্রিত্বের সবচেয়ে বড় অবদান হচ্ছে যে অতিরিক্ত পদ তৈরি করলাম, সুপার নিউমারি, জানি এখন মামলা চলছে, সেই সবটাই তৈরি করেছি যাতে দুর্নীতির অভিযোগে যাদের চাকরি যাচ্ছে তাদের চাকরি বহাল থাকে। এই এত বড় শিক্ষা দুর্নীতি মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদতে হয়েছে। মুকুল রায় তৃণমূল দলের নীতি নির্ধারক ছিলেন, পার্থ সেকেন্ড ইন কমান্ড। তা আপনারা কি মনে করেন এদের কারো কোনো রকম সাহস আছে মমতার মতের বিরুদ্ধে গিয়ে কিছু করার? আর এই দলের যারা হাজির হন বিভিন্ন জায়গায় কথা বলার জন্য, তারা কিন্তু এই দুর্নীতির দায় অস্বীকার করতে চান না। তাদের সেই হিসেবের কথা বলা করেছিলাম, তুই করেছিস তোর বাপ করেছিল। ইডি এবং সিবিআই এর এই তৎপরতা দেরি হলেও আমি সাধুবাদ জানাই। তাদের তো এইরকম সততার সঙ্গেই নিজেদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা প্রমাণ করার দায় তাদের আছে। দেখুন, এটি আরেকটি ঘটনা যেটা প্রমাণ করে যে শিক্ষা দপ্তর তারা দুর্নীতিতেই তাদের সিদ্ধান্ত নিচ্ছে। আমি শুরুতেই যে প্রশ্ন আপনার সামনে আজকে রাখবো এবং সেটা হলো এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবিদেশ ভট্টাচার্য এবং এসপি সিনহাদের বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। শুক্রবার সাক্ষ্য দিয়েছেন খোদ এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। আলিপুর বিশেষ সিবিআই আদালতে বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে সাক্ষ্য দিতে এসে একজন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান এমনটাই দাবি করলেন যে বেআইনি নিয়োগের জন্য তার কাছে রীতিমতো চাপ আসতো, চাপ দিতেন মুকুল রায়। সাক্ষ্য গ্রহণে তিনি একথা বলেছেন, এমনকি এও বলছেন যে শিক্ষামন্ত্রী থাকাকালীন পরোক্ষ চাপ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলছেন যে মানতে পারেননি বলে সরে গিয়েছেন, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়োগ করেছেন। তিনি এমন কোনো কথা বলেননি যে কথাটা একেবারে খুব বিস্ময়কর। তিনি এমন তথ্য দেননি যে তথ্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। আমরা ইতিমধ্যেই যখন মামলা করেছি তখন এই সমস্ত তথ্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে ছিল। আমরা দেখিয়েছি, যেটা আপনারা দেখবেন, যখন চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তখন নির্বাচনের আগে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন যে আমি পার্থদাকে বলছি তারা একটা কমিটি করবে, সেই কমিটি থেকে তোমাদের নিয়োগের ব্যবস্থা হবে। এবং সেই কথা অনুযায়ী পার্থ একটা কমিটি করেছিলেন, যেই কমিটির মাথায় ছিলেন এসপি সিনহা এবং আরো কয়েকজন। সবার নামটা মনে নেই, কারণ এসপি সিনহার নামটা মনে আছে, এই জন্যই যখন মামলা চলছে তখন তিনি কোর্টে এসেছিলেন, তিনি আমার সঙ্গে কথা বলেছেন, তিনি আমাকে এই কথা বলেছেন, না আমি কোনো রকম অন্যায় করিনি, ইত্যাদি ইত্যাদি। তাহলে যে কমিটি তৈরি হলো যার নির্দেশে, তিনি কে? মুখ্যমন্ত্রী। এই চিত্তরঞ্জন বাবুদা যতই মেরুদণ্ড সোজা করবেন ততই সত্য প্রকাশিত হবে। এরা এখনো সম্পূর্ণ সত্য বলতে ভয় পাচ্ছে। চিত্তরঞ্জন বাবু যা বলেছেন খানিকটা হয়তো সত্য, কিন্তু মূল সত্যটা হচ্ছে যে এই গোটা দুর্নীতিমূলক প্রক্রিয়াটা নির্দেশ দিয়েছিলেন, পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেজন্যই তিনি আগাগোড়া বলে আসছেন যে কারো চাকরি যাবে না। এবং এই কথা আদালতেই আছে, রেকর্ডে আছে, তারা বলেছেন যে আমরা এই যে অতিরিক্ত পদ তৈরি করলাম, সুপার নিউমারি, জানি এখন মামলা চলছে, সেই সবটাই তৈরি করেছি যাতে দুর্নীতির অভিযোগে যাদের চাকরি যাচ্ছে তাদের চাকরি বহাল থাকে। এ তো রেকর্ডে আছে, এই নিয়ে যেন খুব বেশি গবেষণা করার দরকার হয় না। এখনো এই অভিযুক্তরা কেউ পুরো সত্য বলছেন না। এরা যখন পুরো সত্য বলবেন তখনই আরো তথ্যগত প্রমাণ হিসেবে এটা আদালতে প্রমাণ হয়ে যাবে। আপনি এই এসএসসি মামলার সত্য উদ্ঘাটনের অন্যতম কাণ্ডারি, আপনি এই কথা বলছেন। মানে এসপি সিনহা আপনার সাথে দেখা করেছিল, আধিনত হয়েছে, তখন এসছেন, তখন একজন মানুষ হয় যে মানুষের সঙ্গে দেখা হলে কথা বলবেই, উনি শিক্ষিত মানুষ, তাকে আমি কথা প্রসঙ্গে বলছিলাম যে আপনাকে ডাকা হয়েছে, আপনার কি রোল আপনি বলবেন ইত্যাদি। যাই হোক, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা আজকে হেফাজতে আছেন তারা সকলেই তো প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত। নৈতিকতার দিক থেকে তারা কোন পর্যায়ে আছেন সে নিয়ে আমি মন্তব্য করব না,
কিন্তু তারা যখন সমাজে ছিলেন তখন তাদের সঙ্গে তো প্রত্যেক মানুষেরই কথাবার্তা হয়েছে, আলাপ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে মমতার মুখ্যমন্ত্রিত্বের সবচেয়ে বড় অবদান হচ্ছে যে মানুষের নৈতিকতাকে একেবারে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া। একটা কথা বলতেই হয়, এসপি সিনহা যে কোথাও বলেছিলেন যে আপনার সঙ্গে কথা বলবো, মামলার কিছুটা হলেও খুলবে এবং না 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 না, একদমই নয়। তাদের প্রথম থেকেই ভূমিকা হচ্ছে না সব ঠিকঠাক হয়েছে, কোনো দুর্নীতি হয়নি। এটা আমাকে ওরা ইমপ্রেস করার চেষ্টা করে, যেহেতু আমি অন্য পক্ষে সওয়াল করছি যে সব ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই ইত্যাদি। যাই হোক, এখন দেখুন সামাজিকভাবে আমি সকল মানুষের সঙ্গে কথা বলি। আদালতে যখন কোনো অফিসাররা আসেন তখন তাদের সৌজন্যমূলক কথা বলি। সেই জন্যেই এগুলো খুব একটা বিস্ময়কর তথ্য চিত্তরঞ্জন মণ্ডল দিয়েছেন তা নয়। এই মামলার জন্য প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা। আবারও বলি যে মানুষের শিক্ষার প্রাথমিক চিহ্ন হচ্ছে তার নৈতিকতা, নীতিবোধ। নীতিবোধটা সামাজিক বিন্যাসের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। কারো কাছে নীতিবোধ হতে পারে যে মালিকের তো অধিকার আছেই কারণে অকারণে ছাঁটাই করে দেওয়া। একসময় যখন দাস প্রথা ছিল তখন দাস মালিকরা বলতেন এটা আমাদের অধিকার, তাদের থেকে নথিবোধ। এবং তার বিরুদ্ধে তো মানবিকতার নীতিবোধটা হচ্ছে মানুষের অধিকার। এই দুটোর দ্বন্দ্ব চিরকাল লেগে থাকে এবং আজকেও যারা গ্রেপ্তার হয়েছেন আছেন সাক্ষ্য দেবেন, আমি তো আশা করব তারা অন্ততপক্ষে শেষ পর্যায়ে এসে তাদের নীতিবোধটাকে তারা প্রমাণ রাখবেন ভবিষ্যৎ প্রজন্ম তার পরিবারের লোকজনকে সম্মানিত করার জন্য। আপনি যখন বলছেন যে মুখ্যমন্ত্রীর একদম ওতপ্রোত ভূমিকা থাকার কথা, সেই সময় এসএসসি চেয়ারম্যানকে যে মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়োগ করেছেন এই কথা ওঠায় আইনজীবী সঞ্জয় দাসগুপ্ত তার মামলায় নানাকে নিয়োগ করছে, সেটা অন্য ব্যাপার, এটা তাদের ব্যাপার। আইনজীবী এবং মক্কেলের কি সম্পর্ক সে তারা বুঝবেন। এভাবে নাম না রাখতে যাওয়ার যে চেষ্টা, তাতে কি মুখ্যমন্ত্রীকে আদৌ ধরে রাখা সম্ভব হবে? কোনো মতেই সম্ভব না। এই এত বড় শিক্ষা দুর্নীতি মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদতে হয়েছে। এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে যত না বেশি চর্চা হয়েছে, তার থেকেও বেশি চর্চিত হয়েছে মুকুল রায়। মুকুল রায়ের নাম সামনে আসছে, মুকুল রায়ের নাম সে অর্থে সামনে আসেনি বলেই জানাচ্ছেন আইনজীবীরা, কিন্তু স্বাভাবিকভাবে এই নিয়ে সরব হচ্ছে না না, মুকুল রায় তখন ওদের সর্বভারতীয় নেতা, এটা অস্বীকার করে লাভ কি? মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়কে তো একসময় বলা হতো তৃণমূলের চাণক্য। এত সহজেই সাংবাদিকরা কাউকে কাউকে চাণক্য বানিয়ে দেন, সে তো কষ্ট। দেশ পত্রিকায় একবার তাকে নিয়ে লেখা হয়ে গেল চাণক্য। যাই হোক, সেটা বাদ দিন। সুতরাং মুকুল রায় তৃণমূল দলের নীতি নির্ধারক ছিলেন, পার্থ সেকেন্ড ইন কমান্ড। তো আপনারা কি মনে করেন এদের কারো কোনো রকম সাহস আছে মমতার মতের বিরুদ্ধে গিয়ে কিছু করার? দর্শকরা আপনার কাছে জানতে চেয়েছেন যে মুকুল রায় এখন অসুস্থ, পার্থ চট্টোপাধ্যায় জেলে, এখন গোটা দল যদি ওনাদের থেকে একটা দূরত্ব বা বিচ্ছিন্ন করে না নিজেকে, তাহলে কি দল বাঁচতে পারে? দল চেষ্টা করছে সেটা, নিজেদের বাঁচাবার জন্য বলছে ওদের নিয়ে আমরা কিছু বলবো না, ওরা আমাদের সঙ্গে নেই ইত্যাদি। কিন্তু এই দুষ্কর্মের, এই অপরাধের সবচেয়ে বড় ভাগিদার, অংশীদার, সুবিধাভোগী হচ্ছে দল। যারা এই টাকা পেয়েছে, এই টাকা দিয়ে তারা এলাকায় এলাকায় গুন্ডা পুষেছেন, গুন্ডাদের দিয়ে বামপন্থী কর্মীদের খুন করিয়েছেন, আক্রমণ করিয়েছেন, যাতে তারা জেলে না যান তার ব্যবস্থা করিয়েছেন। সুতরাং আজকে এই দল সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তারা বাঁচবেন কি করে? অবশ্য এই দলের কোনো নৈতিকতা নেই। তৃণমূল একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে বারংবার, আপনার সাক্ষাৎকার আমাদের দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। তৃণমূল একটা প্রশ্ন বারংবার আপনার সাক্ষাৎকার ছিল যে বিকাশ বাবু এত কনফিডেন্সের সাথে এই কথা কি করে বলছেন যে কিছু লোকের জন্য পুরো দলের ওপর একটা দুর্নীতির দায় বর্তায়? কিছু লোক, একে কিছু লোক বলে নাকি? এ তো সবাই, দলের সবাই। ওরা কেউ কি বলতে পারবেন যে মুখ্যমন্ত্রীর বাইরে ওরা কেউ, ওদের কোনো অস্তিত্ব আছে? আমি তো বলছি এই সমস্ত দুর্নীতি করেছেন, পরিকল্পনা করেছেন, কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো সরাসরি আজকে না বহুদিন বলছি। আর এই দলের যারা হাজির হন বিভিন্ন জায়গায় কথা বলার জন্য, তারা কিন্তু এই দুর্নীতির দায় অস্বীকার করতে চান না। তাদের সেই হিসেবের কথা বলা করেছিলাম, তুই করেছিস তোর বাপ করেছিল, সেই জাতীয় তত্ত্ব নিয়ে এরা কথাবার্তা বলেন। সকলেই দুর্নীতিগ্রস্ত, কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে।
কেন একাধিক আদালত বারংবার জানতে চাওয়া সত্ত্বেও কারা যোগ্য কারা অযোগ্য এই তালিকা এসএসসি কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে জমা দিল না? আমি নির্দিষ্ট করে বললে চাল আর কত? প্রশ্ন হচ্ছে, এইটাই হচ্ছে গুলিয়ে দেওয়ার একটা পরিকল্পনা। এটা চাল কাঁকর আলাদা করার বিষয় নয়। বিষয়টা হচ্ছে, আমি আবার সবাইকে বলি যারা এই সমস্ত আলোচনায় যান, দয়া করে কলকাতা হাইকোর্টের জাজমেন্টের প্রতিটা লাইন পড়ুন এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের প্রতিটা লাইন পড়ুন। এখানে বলা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সিস্টেমেটিক ফ্রড। এমনকি ওরা যে অর্ডার নিয়ে খুব উল্লসিত ছিলেন যখন বিচারপতি চন্দ্রচূড় সাহেব অন্তর্বর্তীকালীন আদেশ দিলেন, সেখানেও তিনি এটা নথিবদ্ধ করেছেন, সিস্টেমেটিক ফ্রড। এই সিস্টেমেটিক ফ্রডটা কি আকাশ থেকে হয় নাকি? এই গোটা নিয়োগ প্রক্রিয়াটাই সেজন্য বাতিল হয়েছে। এর মধ্যে চাল কাকরের ব্যাপার নয়। এই চাল কাকরের থিওরিটা মমতা তৈরি করেছেন নিজের পিঠ বাঁচাবার জন্য। গোটাটাই দুর্নীতিতে বাতিল হয়েছে। স্যার, আমি একটা ছোট্ট প্রশ্ন এক্ষেত্রে করবো। চিত্তরঞ্জন মন্ডল তিনি বলছেন যে চার্জশিট জমা পড়ে গিয়েছে। 2016 সালে ডুপ্লিকেট ওয়েমার্কশিটের কার্বন কপি দিলেই হয়ে যেত। 2025 সালে যেভাবে দেওয়া হলো, আর সে কারণেই যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হলো না। যেটা 2012 সালে হতো সেটা 2016 সালে তুলে দেওয়া হলো, আবার 2025 সালে নতুন করে আনা হলো। দেখুন, মূল স্বচ্ছভাবে কেউ নিয়োগ করতে হয় দৃষ্টান্ত তো পশ্চিমবঙ্গ যারা সরকারি আধিকারিক তাদের কাছে আছে। 2016-র আগে কি পশ্চিমবঙ্গে নিয়োগ হয়নি? একটা সময় তো পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে প্রত্যেক বছর নিয়োগ হতো। কখনো তো কেউ নিয়োগে দুর্নীতি নিয়ে অভিযোগ করেননি। কেউ কেউ হয়তো কোনো প্রথাগত ত্রুটি নিয়ে কোনো অভিযোগ করতে পারেন, কিন্তু দুর্নীতি হয়েছে এই ধরনের অভিযোগ তো করেননি, কোনোদিনও করেননি। করতে পারবেন না, করবে। অভিযোগ করতে কিছু তথ্য চাই। দুর্নীতি হবে বলেই, এবং এই দুর্নীতির প্রত্যেকটা পর্দা যখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা লিপিবদ্ধ করে দিয়েছেন, এটা তো ইতিহাস হয়ে গেল। এখন তারা নিজেদের সংশোধন করার চেষ্টা করছেন, তাও কতটা পড়বেন জানি না। এখন যারা অ্যাফিডেভিট করছেন সরকারি পক্ষ থেকে, তারা বলছেন আমরা এখন থেকে। তুমি যখনই বলছো আমরা এখন থেকে, তার মানে তুমি স্বীকার করছো যে তার আগে দুর্নীতি ছিল। কিন্তু প্রকারান্তরে স্বীকারোক্তি। একদম। স্যার, সামনে আসন্ন আপনার কথা শুনে ভালো লাগলো। নিয়োগ দুর্নীতির কথা এত স্পষ্টভাবে, এত বিশ্লেষণাত্মক ভাবে আপনি ব্যাখ্যা করেছেন। তো সেই কথার পরে শিক্ষামন্ত্রী দায়িত্ব বসে করছেন, এবারে যথেষ্ট খরচটা বৃদ্ধি হচ্ছে। এবারে কি সত্যি দুর্নীতি থেকে দাম করতে পারবে? না না, কি করে, এরা সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত। দেখুন, এদের কোনো কথার কোনো রকম গুরুত্ব আমি দিই না। এটা ভাবেন না উন্নাসিকতা, এটা ভাববেন না অহমিকা। এটা সম্পূর্ণ হচ্ছে একটি রাজনৈতিক দল একটি প্রশাসনকে ব্যবহার করে প্রজন্মকে ধ্বংস করার যে খেলায় নেমেছিল তার সঙ্গে সবাই যুক্ত। সুতরাং এদের কথার আমি সে কারণেই গুরুত্ব দিই না। স্যার, এসএসসির চাকরি হওয়া শিক্ষকদের যে ভাতা রাজ্য সরকার খরচ হয়েছিল স্থগিতাদেশের মেয়াদ আরো বাড়ালো কলকাতা হাইকোর্ট এবং আগামী ৩০শে জানুয়ারি পর্যন্ত 2026 পর্যন্ত 2000। কি করবেন? হাইকোর্টের তো কোনো উপায় নেই। সরকারকে নির্দেশ দেওয়া ছিল হলফনামা দাখিল করার জন্য। সরকার তো হলফনামা দাখিল করেননি। প্রথম যখন আমরা অন্তর্বর্তীকালীন আদেশ পেলাম, তারপর সেই আদেশেই বলা ছিল নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকারকে হলফনামা দিতে হবে। সরকার তো হলফনামা দিয়ে দায়িত্ব নিয়ে বলছেন না যে এই স্কিমটা যুক্তিসঙ্গত, এই স্কিমটা সংবিধান সম্মত। সে কথা বলার সাহস নেই, হলফনামা দেননি। তাই অন্তর্বর্তীকালীন নির্দেশ স্থগিতাদেশের সময়সীমা বেড়েছে এবং আগামী দিনে এইটাই চূড়ান্ত থাকবে। তা তো করতেই হবে। ইডি এবং সিবিআই এর এই তৎপরতা দেরি হলেও আমি সাধুবাদ জানাই। তাদের তো এইরকম সততার সঙ্গেই নিজেদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা প্রমাণ করার দায় তাদের আছে। আজকে গোটা দেশে সিবিআই সম্পর্কে যেটা অনাস্থা তৈরি হচ্ছে, সেটাকে দূর করবার জন্য সিবিআইকে প্রমাণ করতে হবে যে তারা যথেষ্ট যোগ্য তদন্তকারী সংস্থা এবং তারা রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করেন। এটা তাদের প্রমাণ করার দায়। না, তারা এই এসএসসি মামলায় অন্ততপক্ষে আদালতের চাপ যেহেতু আছে, একের পর এক মামলা চলছে, এখনো তো আদালত থেকে সম্পূর্ণ মুক্ত হয়নি। সেক্ষেত্রে এসএসসি মামলায় সিবিআই এবং ইডি তারা
তৎপরতার সঙ্গে কাজটা করছে। বারংবার এই কোর্ট মনিটর তদন্ত কেন হচ্ছে? কোর্ট কি কেন মনিটরিং করছে? কোর্ট মনিটর ঠিক করছে না, আসলে কোর্টের এই চাপ না থাকলে আমরা দেখেছি যে তদন্ত ঠিক মতো হয় না। ধরুন সারদা, অত বড় চিটফান্ড কেলেঙ্কারি, আপনারা যদি সারদা জাজমেন্টটা পড়েন সুপ্রিম কোর্টে দেখতে পাবেন। নারদ ঘটনা, সবাই দেখছে হাতে টাকা নিচ্ছে, কই সিবিআই তো তদন্ত করে সত্য উদ্ঘাটিত করলেন না। তদন্তকারী সংস্থার কাজ হচ্ছে কি? তথ্য সংগ্রহ করে সত্য হাজির করা, সেটা তো করেননি, সেই জন্য মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে। বলছেন যে কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ সত্ত্বেও এত আত্মবিশ্বাসী। তার কারণ হচ্ছে তাকে দিদি বলেছেন যে ভয় নেই, কিছু হবে না, আমি আছি। তাই আরজিকর মামলা এবার নজরে কলকাতা পুলিশের 4 আধিকারিকের ভূমিকা হ্যাঁ, হওয়া উচিত ছিল। তো আমি আবারও তো বলছি, যখনই আরজিকরের ঘটনাটা আমি শুনি, আপনাকে বলি, আমি তখন বুদ্ধদার সেদিনকে শেষ যাত্রার জন্য অপেক্ষা করছি আলিমুদ্দিনা, তখন সাংবাদিকরা এসে আমাকে বললেন যে একটা ঘটনা ঘটেছে, আত্মহত্যা। আমি সঙ্গে সঙ্গে বলছি আত্মহত্যা নয়, খুন। কেন এগুলো সাধারণ কতগুলো ঘটনাক্রম থেকে বোঝা যায় আত্মহত্যা কি খুন, এবং এর পেছনে প্রশাসন যুক্ত ছিলেন। শেষ প্রশ্ন আমার, রানীবেঙ্গা গার্লস কলেজ কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাতৃবধূর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে কাদুরী বন্দ্যোপাধ্যায়ের নিয়োগের বৈধতা নিয়েও এদিন প্রশ্ন উঠল উচ্চ আদালতে। স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও গিয়েছিলেন কাদুরী বন্দ্যোপাধ্যায় এবং পরিচালন এবং এই মামলা খারিজ করে দেওয়া হয়েছিল। দেখুন, এটি আরেকটি ঘটনা যেটা প্রমাণ করে যে শিক্ষা দপ্তর তারা দুর্নীতিতেই তাদের সিদ্ধান্ত নিচ্ছেন। এই একটি ঘটনা আবারও প্রমাণ করলো যে স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে চালাতে এই রাজ্য সরকার দেবে না। দেখছেন না শান্তা দত্তের বিরুদ্ধে এখন কত রকম কুৎসা করার চেষ্টা করছে। রাজ্যের একজন মন্ত্রী একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পর্কে যে সমস্ত মন্তব্য করছেন, এটা কি কোনো ভদ্র সভ্য সমাজের প্রতিফলন? এবং ঠিক এক্ষেত্রেও রানী বিড়লা কলেজে যা ঘটিয়েছেন, এটা একটি নক্কারজনক ঘটনা। অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, এই যে 2017 সালে যে আইনটা করেছে, সে আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমার মামলা, আমার যতটা স্মরণ আছে মামলা আমি করেছি, মামলা এখনো শুনানি হয়নি। 2017 সালে আইনটাই করা হয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ এদের যে স্বাধিকার, শিক্ষা অঙ্গনের যে প্রশাসনিক স্বাধিকার, সেটাকে ধ্বংস করার জন্য। সব সরকার করবে, সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এটা কি শিক্ষার বিকাশ হয় নাকি? সরকারের যে নিয়ন্ত্রণ করবে, সরকার চালাচ্ছেন কারা? যারা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছেন, তারা শিক্ষার স্বচ্ছতা, শিক্ষা অঙ্গনের পবিত্রতা বজায় রাখতে পারেন? সাধারণ ব্যাপার। আপনি একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে যেখানে বলছেন যে সরকার সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সরকারের মাথা, তিনি বলছেন যে কোনো প্রবলেম হলে, যেমন এসএসসি কাণ্ডে তিনি বলছেন সবকিছু তার পক্ষে দেখা সম্ভব নয়, তিনি তো সবটা দেখেন না। তাহলে দুটো কথায় তো রীতিমতো বিরক্তি চাচ্ছে। দেখুন, উনি অনর্গল অসত্য কথা বলতে ভালোবাসেন। শুনে একজন মুখ্যমন্ত্রী যখন অসত্য ভাষণে পারদর্শী হন, তখন সেই রাজ্যের প্রশাসন কোন জায়গায় দাঁড়ায় বুঝতে পারছেন তো? আজকে সেখানেই দাঁড়িয়ে আছে।